নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন লিওনার্ড প্রুনের লেখা কাহিনী ডিনার অ্যাট গ্যারিবল্ডিস গল্প অবলম্বনে অনাহারে মৃত্যু। কিছু এমন গল্প থাকে যেগুলো সম্পূর্ণ গাঁজাখড়ি গল্প হওয়ার পরেও আমাদের বেশ ভালো লেগে যায়। আজকের এই গল্পটিকে হয়তো সেই স্থানে রাখা যায়। যাই হোক, আপনিও শুনে দেখুন গল্পটি এবং বিচার করুন আপনার কি মত। আর গল্পটা ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও জানাবেন। শুনতে থাকুন আজকের গল্প লিওনার্ড প্রুনের কাহিনী অনাহারে মৃত্যু। আমি না চাইলেও আমাকে মানতেই হবে, এই কেসটা ছিল জোয়াকিমের। এডমন্ড লেফিংটনের দেহটা যখন তার বাথরুমের বাথটাবে খুঁজে পাওয়া যায়, সেটা জানতে পেরে আমি অবাক হইনি। ইন্স্যুরেন্সের ব্যবসায় আপনি এরকম অনেক মৃত্যুই দেখতে পাবেন। কেউ কেউ গলায় দড়ি দেয়, কেউ গাড়ির নিচে চাপা পড়ে, কেউ জলে ডুবে, অথবা কেউ হয়তো খুন হয়। কিছু সময়ের পর বিষয়টা গা সওয়া হয়ে ওঠে। সেগুলো আর তেমনভাবে আঘাত করে না মনে। এমনকি কারণগুলো জানতে পেরেও আপনি অবাক হবেন না। কেউ খুন হয় টাকার জন্যে, কেউ ভালোবাসা, আবার কেউ প্রতিশোধের জন্যে। আর আশ্চর্যজনকভাবে বেশিরভাগ মানুষের মৃত্যুটা ঘটে হয় তাদের শোবার ঘরে কিংবা বাথরুমে। তবে এডমন্ড লেফিংটনের মৃত্যুটা যেভাবে ঘটেছিল সেটা ছিল একেবারে আলাদা। আমি এর আগে শুনেছি বড়লোক মানুষেরা না খেয়ে মারা গেছে, কিন্তু লেফিংটন শুধুমাত্র বড়লোক ছিল না, সে ছিল এই রাজ্যের একজন বিখ্যাত খাদ্য বিশেষজ্ঞ। আর তারপরেও আছে এখানে অনাহারে নিজের বাথরুমে মৃত অবস্থায় পড়ে। সে আমাদের বড়সড় ক্লায়েন্টদের মধ্যে একজন। তার একার পলিসির জন্যই আজ আমাদের কোম্পানি এতটা উঁচুতে উঠতে পেরেছে। আর এইমাত্র তার চাকরটি ফোন করে জানালো উনি মারা গেছেন। আমি একটা ট্যাক্সি ধরে সোজা চলে যাই তার বিশাল আকার বাড়িটায় এবং দরজায় দাঁড়িয়ে থাকা পুলিশদের নিজের আইডি দেখাই। লোকটা বেশ ভালো মানুষ ছিল, লম্বা, বন্ধুত্বপূর্ণ এবং গালে সবসময় লালের ছোঁয়া লেগে থাকত। স্বাস্থ্যবান ছিল সে। ভালো খাবার খেতে ও খুব ভালোবাসত এবং খেত তেমনই। ওর ওজন বাড়তে কখনো দেখিনি। এখন সে শুয়ে আছে তার বাথটাবে, একেবারে নির্জীব অবস্থায়। ওর চামড়া পাতলা এবং ফ্যাকাশে, কিন্তু জলের দরুন পেট ফুলে উঠেছে। আমি তার ঠান্ডা মুখে হাত ঠেকিয়ে খোলা মুখটা বন্ধ করে দিই। চাকরটি আমায় জানালো লেফিংটনের কোনো ব্যক্তিগত ডাক্তার ছিল না, সে ওদের অপছন্দ করত। পরিবর্তে সে আমার হাতে ধরিয়ে দেয় এমার্জেন্সি ডাক্তারের দেওয়া রিপোর্টটা। আমি সেটা দ্রুত পড়ে ফেলি এবং যা পড়লাম তাতে চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। অনাহারে মৃত্যু। আমি ওর শোবার ঘরের বিছানায় গিয়ে বসে পড়ি। যা পড়লাম তার মানে বের করার চেষ্টা করতে থাকি। আমি ওর ইন্স্যুরেন্সের ফাইলটা নিয়ে এসেছি এবং চাকরের সাহায্যে কাজটা সেরে নিই, কিন্তু ওই বিষয়টা কিছুতেই মাথায় ঢুকলো না। লেফিংটন প্রচুর খেত, এমনকি সাত সকালেও। এই জন্যে আমাদের কোম্পানি ওকে জানায় মুখরোচক জাতীয় কিছু না খেতে। তাই সে খাবার সারতে সবসময় কোনো না কোনো রেস্টুরেন্টে চলে যেত। ভালো জায়গায় খাওয়া থেকে সে নিজেকে আটকাতে পারত না। সুতরাং যদি খাবার ভালো না হয় তাহলে হয়তো সে খাবারে না করতে পারে। পারিবারিক সূত্রে সে ভালো রকমের ধনসম্পত্তি পেয়েছিল। বুদ্ধি লাগিয়ে সেখান থেকে কিছু ইনভেস্টমেন্ট করে এবং আরামদায়ক জীবনযাপন করতে থাকে। সে এমনকি একটা বইও লিখেছিল এবং একটা ছোট ম্যাগাজিনের জন্য মাঝে মধ্যে খাবার নিয়ে আর্টিকেলও লিখত। সে তার বেশিরভাগ সময়টা কাটাত এপিকিওর নামক এক ক্লাবে। সেখানের সকল মেম্বাররাই ছিল বড়লোক, প্রত্যেকেরই লক্ষ টাকার বেশি ইনকাম প্রতি মাসে। সে যে কিভাবে না খেয়ে মারা গেছে তার কোনো ব্যাখ্যাই আমি খুঁজে পেলাম না। আমি ওর বাড়িটা খুঁজে দেখি, কিন্তু সন্দেহজনক কিছুই খুঁজে পেলাম না। শুধুমাত্র তার মূল্যবান জিনিসগুলো, কিছু পুরনো ফুলদানি এবং সংগ্রহ করে রাখা কিছু অদ্ভুত দেখতে মুখোশ, সেই সাথে মেকআপের কিছু জিনিস এবং ছদ্মবেশের পোশাকও খুঁজে পেলাম সেখানে। সেটা ভারী বিস্মিত করে আমায়। তবে ধনী মানুষদের স্বভাব চরিত্র খানিক অদ্ভুত রকমেরই হয়। তখন ঠিক করলাম জোয়াকিমের সাথে দেখা করব। জোয়াকিম আন্দ্রিয়াসকে বর্ণনা করাটা ভারী কঠিন। সে খুবই বুদ্ধিমান হওয়ার দরুন তার কাছাকাছি অবস্থিত অন্য মানুষেরা মাঝে মধ্যে অনুভব করে তারা কতটা বোকা। তার মুখশ্রী সাদামাটা,
চোখে পরা থাকে কালো ফ্রেমের চশমা এবং তার চুলগুলো ছোট করে ছাঁটা। তার পরনে থাকে সবসময় একটা দামি অথচ ছেঁড়া ফাটা স্যুট, সেই সাথে একটা লাল রঙের টাই। পেশায় সে একজন উকিল, তবে সরকারি নয়। আর তার অর্থের প্রয়োজনও যেন হয় না, সে শুধু ধাঁধা সমাধান করতেই বেশি আনন্দ পায়। ওর বাড়ি যখন আমি পৌঁছাই, দেখি সে একটা মূর্তি নিয়ে ব্যস্ত। আমি যা যা খুঁজে পেয়েছি সেটা তাকে জানাই। মাটি নিয়ে কাজ করতে করতে সে আমার কথাগুলো শোনে, কিন্তু তেমন কিছু বলে না। জোয়াকিম অনেকটা এই রকমেরই, নিজের এই অদ্ভুত অভ্যাস নিয়ে সে কথা বলতেও চায় না। ডিনারের সময় এটা নিয়ে কথা বলবো আমরা, বলল সে। এখন আমি ব্যস্ত আছি। কথাটা মুখের ওপর বলে দিল। মাঝে মাঝে ওর এই আচরণ আমি বিরক্ত করে, কিন্তু আমি জানি ও এই রহস্যটা সমাধান করতে পারবে। তার কাছে টাকার কোনো দাম নেই, তার কাছে আসল দাম হলো রহস্যটা। তা আমরা কোথায় খেতে যাব? আমি জিজ্ঞেস করি। গ্যারিবল্ডিতে অবশ্যই, বলল সে। আমি ভাবছিলাম এপিকিওরে যাবার কথা, কিন্তু গ্যারিবল্ডি আলাদাই লেভেলের জায়গা। সেটা শুধু দামি নয়, বরং সেখানে প্রবেশ করার সুযোগ পাওয়াটাও প্রায় অসম্ভব। এমনকি রেজিনাল্ড সিমস পর্যন্ত সেখানে রিজার্ভেশন পাননি। শেষে জোয়াকিমের দৌলতে সেটা অর্জন করেন তিনি। তবে আমি বাজি রেখে বলতে পারি তারও বেশ কষ্ট হয়েছিল। আমরা সেখানে 8টার দিকে পৌঁছাই এবং অবাক হয়ে দেখি সেখানে মাত্র 12টা টেবিল রয়েছে। আমাকে ভুল বুঝবেন না, আসলে সেই জায়গাটা বেশ বড়, মানে অত্যন্ত বড়। গ্যারিবল্ডি স্বয়ং নিজে দরজার সামনে এসে আমাদের অভ্যর্থনা জানালেন। তার উচ্চতা খাটো, মাথায় কোকড়ানো চুল এবং নাকের নিচে এত চওড়া গোঁফ আমি বোধহয় প্রথমবার দেখলাম। তার গায়ের রং চাপা এবং দাঁতগুলো ঝকঝকে সাদা। হলওয়ে ধরে উনি আমাদের এগিয়ে নিয়ে চললেন। পুরো জায়গাটা আমায় মনে করিয়ে দিচ্ছিল আদিকালের ফ্লোরেন্সের প্রাসাদগুলোর কথা, যেন 1920 সাল থেকে উঠে এসেছে এই জায়গাটা। ডাইনিং রুমের মেঝেটা কালো সাদা মার্বেল পাথর দিয়ে বানানো, সেই সাথে জায়গায় জায়গায় উঁচু উঁচু পিলার দাঁড় করানো রয়েছে। ঘরের একধারে রেলিংয়ের পাশে লাইন করে টেবিল পেতে রাখা। টেবিলগুলো আকারে খুবই ছোট। গ্যারিবল্ডি আমাদের শেষের দিকের একটা টেবিলে নিয়ে গেলেন। সেখানে সাজিয়ে রাখা রূপোর থালা বাসন এবং কাঁচের গ্লাস। উনি তারপর ডান হাতে তুড়ি বাজাতে একটা ওয়েটার এসে উপস্থিত হলো সেখানে। জোয়াকিম ওয়াইনের সাথে ছোট একটা বার্গার অর্ডার করে। আমি চারপাশে চোখ বোলাই। অবাক হয়ে দেখি যে পুরো রেস্টুরেন্টে আমরা ছাড়া আর মাত্র 4 জন মানুষ উপস্থিত। জোয়াকিম আমার দিকে তাকায়। আমি আর সিমসের সাথে কথা বলেছি, বলল সে। ওয়েটার তখন কাচের গ্লাসে ওয়াইন ঢালছে। আমাদের আরও একবার লিভিংটনের বাড়িটা সার্চ করে দেখতে হবে। সেটা তো আমি যথারীতি করেছি, আমি বললাম। তাহলে আমার বিশ্বাস কিছু তোমার চোখ এড়িয়ে গিয়েছে, বলল জোয়াকিম। হাত দিয়ে আঁকড়ে ধরে ওয়াইনের গ্লাসটা। ওকে দেখে কোনো একটা ইংরেজ অভিনেতার কথা মনে পড়ে যায়। যাই হোক, ও এবার নজর দেয় মেনুর দিকে। সেটা বিশাল বিশাল খাবারের তালিকায় ভর্তি, যেসবের নাম এর আগে আমি শুনিও নি। সে নিজের মন মতো কিছু অভিনব খাবার অর্ডার করল। তোমার কি মনে হয় লিভিংটন ইচ্ছাকৃত নিজেকে অনাহারে রেখেছিল? আমি প্রশ্ন করি। জোয়াকিম হালকা ঝুঁকে আসে আমার দিকে। তুমি তো গ্যারিবল্ডির বিষয়ে জানো নিশ্চয়ই। হ্যাঁ, সিমস বলছিল তাকে শেফস ইউনিয়ন থেকে নাকি বের করে দেওয়া হয়, আমি বললাম। জোয়াকিম নিজের নাক ঘষে এবং আবার চুমুক দেয় গ্লাসে। এখানে আরও কিছু বিষয় রয়েছে, বলল সে, যেটা প্রফেশনাল প্রাইডের থেকেও বেশি কিছু। আমি কিছুই বুঝতে পারলাম না, তাই ওর উত্তরের অপেক্ষা করলাম। এই রেস্টুরেন্টটার একটা রেপুটেশন আছে, বলল সে। তাকে সেই রেপুটেশনের কথা জিজ্ঞেস করার আগে আমাদের ওয়েটার খাবার সাজানো ট্রে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এই ধরনের খাবার এই প্রথম আমি খাচ্ছিলাম। গ্যারিবল্ডিতে যে ওরা কি ধরনের খাবার পরিবেশন করে সেটা আপনি ধারণাও করতে পারবেন না। জোয়াকিম খাবারের সাথে একটা স্পেশাল সস অর্ডার করেছিল। আমি শুধু দেখে যাচ্ছিলাম, ভাবার চেষ্টা করছিলাম কি করতে চাইছে মানুষটা। অদ্ভুত রহস্যময় লোক এই জোয়াকিম। হয়তো যখন এই কেসটা সমাধান হবে তারপর চেষ্টা করব ওকে বোঝার। আমি বুঝতে পারছি এই রেস্টুরেন্টটাই এই কেসের আসল চাবিকাঠি, কিন্তু কিভাবে? যদি দরকার পড়ে তাহলে আমরা এখানে প্রতিদিন আসব, আমি বললাম। সেটাই তো সমস্যা।
বলল জোয়াকিম। নিজের স্যুটটা সরিয়ে একটা সিগারেট জ্বালায় সে। কাল আমরা এখানে আসতে পারবো না। আমি অবাক হই। কেন পারবো না? জোয়াকিম মুখে হাসি ফোটায়। সেটাই তো ব্যাপার, গ্যারিবল্ডিতে একই কাস্টমার সপ্তাহে একবারের বেশি রিজার্ভেশন নিতে পারে না। একটু বেশি অভিনবনীয়। জোয়াকিম হাসে। তবে ওয়াইন আর খাবারটা চেখে দেখো। আমি বলবো খাবারের দামগুলো তেমন দামিও নয়। ও সবসময় এইভাবেই কথা বলে, সবসময় দেখায় সে সবার থেকে শ্রেষ্ঠ। সে হলো অহংকারী, স্বার্থপর এবং সব জানতা। তবে সত্যি বলতে গেলে ঘরের মধ্যে উপস্থিত মানুষদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধি রয়েছে জোয়াকিমের মাথায়। ফলে আপনার কাছে তার উপর সবকিছু তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গ্যারিবল্ডি ছেড়ে আমরা বের হই রাত 10:30 কি 11টার দিকে। ওয়াল স্ট্রিটের রাস্তা তখন ফাঁকা ছিল। রাতের দিকে শহরের এই জায়গাটা ফাঁকাই থাকে। জোয়াকিম আর আমি খানিকক্ষণ বাইরে দাঁড়িয়ে রেস্টুরেন্টের খাবারগুলোর বিষয়ে কথা বলছিলাম। ডিনার শেষে খাওয়া মিষ্টির স্বাদ তখনও আমার জিভে লেগেছিল। তারপর কাছাকাছি একটা ম্যাগাজিন স্ট্যান্ডের কাছে যাবার পথে আমার অনুভব হলো আমার আবার খিদে পাচ্ছে। অদ্ভুত, কারণ যে পরিমাণে আমি খেয়েছিলাম তাতে এটা হওয়ার কথা নয়। তবে সে চিন্তা দ্রুত মাথা থেকে দূর করে নিই। সেদিন শুতে যাবার আগে একটা স্যান্ডউইচ খেয়ে নিই আর ভাবি এই বিষয়ে জোয়াকিম কি চিন্তা করছে। একটা বিষয় নিশ্চিত, সে এখন জানে লেফিংটন ইচ্ছাকৃত অনাহারে মারা যায়নি। পরের দিন সকালে আমরা চলে গেলাম লেফিংটনের বাড়ি। দিনের আলোয় সেটাকে তেমন বিষণ্ণ লাগছে না। সূর্যের আলো ভিতরে প্রবেশ করায় ঘরগুলোতে প্রাণের সঞ্চার করেছে। জোয়াকিম ঠিক করলো সে উপরতলাটা ঘুরে দেখবে, আর আমি চলে গেলাম বাথটাবটা দেখতে। বাথরুমটা খালি ছিল, তাই আমি নিচের তলায় ঘুরে ঘুরে লেফিংটনের ছবিগুলো দেখতে শুরু করি। সেই সময় আমি এসে পৌঁছাই একটা ছোট লাইব্রেরি বা স্টাডি রুমের মধ্যে। জায়গাটা ছিল অন্ধকার এবং ভুতুড়ে, যেমনটা কোনো মোমের মিউজিয়ামে ফাঁকা থাকলে হয় তেমন। লেফিংটন প্রচুর অ্যান্টিক সংগ্রহ করত। ঘরের এক কোণে আমি কিছু অভিনব দেখতে ওয়াইনের গ্লাস খুঁজে পেলাম, সেই সাথে কিছু ফুলদানি এবং কিছু মদের বোতল। মদের বোতলগুলো ছিল আধুনিক এবং বেশ দামি। তারপর আমি অন্যমনস্কভাবে একটা আরাম কেদারা ধরে ঠেলা দিচ্ছিলাম, এমন সময় পিছন থেকে একটা শব্দ কানে আসে। আমি ঝট করে মাথা ঘোরাই এবং এক মুহূর্তের জন্যে আমার মনে হলো সেখানে কোনো রাশিয়ান নোবেলম্যান দাঁড়িয়ে। দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা ছোটোখাটো, পরনে দাগ কাটা ট্রাউজার এবং এত লম্বা ছাগলদারি বোধহয় আমি প্রথম দেখলাম। কিন্তু তারপর দেখলাম লোকটার চোখে মোটা ফ্রেমের একটা চশমা, যেটা দেখা মাত্র আমি হেসে ফেলি, কারণ ওটা ছিল ছদ্মবেশে জোয়াকিম। সে আমায় নিয়ে যায় একটা ঘরে, দেখাতে থাকে দক্ষভাবে লুকিয়ে রাখা ছদ্মবেশের জিনিসগুলো। আমি এর আগে যেসব কম দামি জিনিসগুলো খুঁজে পেয়েছিলাম তার তুলনায় এগুলো অনেক দামি এবং ভালো মানের। এগুলো একটা বড়সড় গ্র্যান্ডফাদার ক্লকের নিচে লুকানো ছিল। আমার বিশ্বাস আমরা আগামীকাল আবার গ্যারিবল্ডিতে যেতে পারবো, নিজের নকলদারিতে হাত বুলিয়ে বলল জোয়াকিম। আমি শুরুতে সেটা বুঝতে পারলাম না। কেন? সে আমায় জানায় আমরা ছদ্মবেশে সেখানে যেতে পারি, ঠিক যেমনটা লেফিংটন করত। জোয়াকিম যদিও এতে অতটা প্রভাবিত হয়নি, তবে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির বস মিস্টার বেরেট, ওনার এই বুদ্ধিটা দারুণ বলে মনে হয়। আমরা সেখান থেকে বেরোনোর সময় জোয়াকিম আমার দিকে তাকায়। যাই হোক, আজ রাতে রান্নার জিনিসে একটু নজর দিতে খুব একটা অসুবিধা হবে না নিশ্চয়ই। গ্যারিবল্ডিতে অনেকটা সময় কাটাবো আজকে। সেদিন সন্ধ্যের সময়টা আমি রান্নার বই নিয়েই বসেছিলাম, যেটা দেখে আমার স্ত্রীও ভারী অবাক হয়। পরদিন সকালে জোয়াকিমের সাথে একটা বারে দেখা করলাম। সেখান থেকে হালকা মদ পান করে সোজা রওনা হব গ্যারিবল্ডির উদ্দেশ্যে। বারে ঢোকার মুহূর্তে আমি ওকে বারের আয়নায় লক্ষ্য করি। তাকে দেখে ক্লান্ত এবং ফ্যাকাশে দেখাচ্ছে। সকালটা তাকে ঠিক স্যুট করে না। 35 বছর বয়সের তুলনায় তাকে আরো বেশি বৃদ্ধ দেখায় এই সময়টায়। অন্যদিকে আমার স্ত্রী মার্থার কথা অনুযায়ী আমি হলাম সর্বদা জোয়ান। সে সবসময় বলে শুধু যদি আমার কাছে জোয়াকিমের মস্তিষ্কটা থাকতো তাহলে আমি পরিপূর্ণ হয়ে যেতাম। মার্থা জোয়াকিমকে নিয়ে তেমন পরোয়া করে না। আমি মাঝে মধ্যে জোয়াকিমকে ডিনারে আমন্ত্রণ জানাতাম, তবে সে প্রায় সময় প্রত্যাখ্যান করত।
মার্থা ওর সাথে ভদ্র ব্যবহারই করে থাকে, কিন্তু আমার মনে হয় ও জোয়াকিমকে খানিক ভয় পায়। সে নাকি একবার স্বপ্ন দেখে জোয়াকিম ওকে খুন করার জন্য ওর দিকে তেড়ে আসছে। কেউ কেউ বলে এরকমটা তখন হয় যখন আমরা কাউকে গোপনে ভালোবাসি। তবে আমার তাতে সন্দেহ আছে। এই ভালো যে মার্থা ওকে তেমন একটা পছন্দ করে না, কারণ জোয়াকিম জানে না মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। যাই হোক, মদ পান করার পর আমরা চলে যাই লেফিংটনের বাড়ি নিজেদের ছদ্মবেশ ধারণ করার জন্যে। জোয়াকিম সেজে ফেলে টেক্সাসের বড়লোক তৈল ব্যবসায়ী। তারপর সে আমায় একটা পিন স্যুট এবং হাতে সোনার ঘড়ি পরিয়ে আমায় বানিয়ে দেয় বস্টনের সিরিয়াস দেখতে ব্যবসায়ীদের মতো। শুরুতে আমার ভারী লজ্জা লাগছিল, কিন্তু যখন আয়নায় নিজেকে দেখলাম তখন অবাক হই। আমাকে দেখতে প্রায় 60 বছরের একটা বৃদ্ধ মনে হচ্ছে। এবার বয়স অনুযায়ী অভিনয়টা করো, জোয়াকিম বলল। আর খাবারের বিষয়ে ভালো করে মনে করে নাও, যাতে ঠিকমতো অর্ডার দিতে পারো। তারপর সে গ্যারিবল্ডিতে ফোন লাগিয়ে রিজার্ভেশন করে নেয় এবং আমরা বেরিয়ে পড়ি। লাঞ্চের সময়টা গ্যারিবল্ডিতে ভোলার মতো নয়, খাবারগুলো মুখে লেগে থাকার মতো। আমরা শুরু করলাম 1 বোতল স্প্যানিশ মদ দিয়ে। এটা মিষ্টি একটা মদ যেটা বার্সেলোনার ছোট একটা শহরে বিক্রি হয়। জোয়াকিম অবশ্যই সেটা নিয়ে কিছু জ্ঞানও দিল আমায়। খাবারের আগে এরকম মিষ্টি মদ খাওয়া ঠিক নয়, কিন্তু আমি সেসব কানে নিলাম না। আমি পুরো নিউ ইয়র্কে এই মদের খোঁজ করেও পাইনি, আর অবশেষে সেটা এখন আমার হাতে। ভাবছি পরের বার অরভিয়ে তো অর্ডার করব। সেটা একবার রোম থেকে নিয়ে এসেছিলাম। জোয়াকিম তার স্বভাব অনুযায়ী একটা শুকনো জার্মান খাবার অর্ডার করলো, যেটা থেকে যে কারো খাওয়া চটকে যাবে। তবে যখন আপনি গ্যারিবল্ডিতে খেতে বসেছেন তখন কোনো কিছুই আপনার খাওয়ায় ব্যাঘাত ঘটাতে পারে না। আমরা তারপর স্যুপ খেতে শুরু করি। আমারটা ছিল অক্স ম্যাট্রন, যেটা বেশ গাঢ় এবং উপর দিয়ে বাদাম ছড়িয়ে রাখা। আর অন্যদিকে জোয়াকিম অবশ্যই একটা ফ্যান্সি কিছু অর্ডার দেবে বলেই জানতাম। তারপর আসলো পরের খাবার, ফ্লেকড ম্যাকারেল সাথে গুজবেরি সস। তবে জোয়াকিমের খাবারে হোয়াইট ওয়াইন মেশানো ছিল। সবচেয়ে মূল আকর্ষণ ছিল মেইন ডিশটা, রোস্ট করা গুইনিয়া ফাউ, যেটা তার নিজস্ব চর্বির ঝোলের সাথে পরিবেশন করা। এটা এমন এক খাবার যেটা খুশিতে আপনার চোখে জল এনে দেবে। এমনকি জোয়াকিমকেও দেখলাম প্রভাবিত হতে। কিছু একটা বললও সে। ঠিক যখন আমি ভেবে নিয়েছি এবার একটু রিল্যাক্স করতে পারবো, আর তখন বোমটা মারল জোয়াকিম। সে তাকায় গ্যারিবল্ডির দিকে এবং প্রশ্ন করে, যদি কিছু মনে না করেন তাহলে একবার রান্নাঘরটা দেখা যাক। খাবারটা প্রায় আমার গলায় আটকে গিয়েছিল। আমি নিশ্চিত ছিলাম গ্যারিবল্ডি না করে দেবেন, কিন্তু পরিবর্তে দেখলাম উনি হাসলেন এবং আমাদের নিয়ে চললেন ভিতর দিকে। একটা দোল খাওয়ার দরজা পেরোতে নাকে এসে ঠেকল দুর্দান্ত কিছু গন্ধ। আমি এখন বুঝতে পারছি লেফিংটন কেন এই জায়গাটা এত পছন্দ করত, কেন সে এত ঝামেলা করে ছদ্মবেশের পোশাক জোগাড় করে এখানে খেতে আসত। কিন্তু তারপরেও এর কোনো মানে নেই। এমন কেউ যে এত খাদ্যপ্রেমী, সে অনাহারে মারা গেল। আমরা রান্নাঘর ধরে হাঁটতে শুরু করি। এক একটা রোতে এক একটা খাবার রাখা, যেটা দেখে আমার মুখে জল চলে আসছিল। জোয়াকিম কথা বলে চলেছিল গ্যারিবল্ডির সাথে। ভান করছিল সে টেক্সাসের একজন ধনী ব্যক্তি। আমিও তার সাথে অভিনয় করে চললাম। গ্যারিবল্ডি বেশ খুশি হয়ে আমাদের সব দেখাচ্ছিলেন। রান্নাঘরের সমস্ত পাত্রগুলো, কড়াইগুলো, ফ্রিজগুলো, কিছু দুর্লভ মশলাপাতি। কিন্তু তারপরেও ওনার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া আমাদের লক্ষ্য করে চলেছিল। ডেজার্টের সময় আমার মনে দ্বিধা জন্মায়। আমার মনে হয় আমরা ভুল পথে চলেছি। আমি জোয়াকিমকে বললাম। জোয়াকিম দেখে শুনে নিজের ডেজার্টে খোঁচা মারে, তারপর শীতল চোখে আমার দিকে চায়। তাহলে আমায় বলো, লেফিংটনের সাথে কি হয়েছিল? জিজ্ঞেস করে সে। অনাহারে মৃত্যু, আমি বললাম। তো কি হয়েছে? ঠিক, তো এবার বলো, লেফিংটন শেষবার কোথায় খাওয়া সেরেছিল? এখানে অবশ্যই। জোয়াকিম হাসে। তাহলে খুনিকে কোথায় খোঁজ করবো আমরা? খুনি? আমি ফিসফিস করে উঠি। কিন্তু বাস্তবটাকে মাথায় রাখো, বলল সে। তারপর নিজের ডেজার্টে কামড় বসিয়ে আরো যোগ করল, কোনো এক মহৎ মানুষ বলেছিলেন বিখ্যাত খাদ্যপ্রেমীরা অনাহারে মারা যায় না। আর সেটা সত্য তো আমরা ভালো করেই জানি।
জোয়াকিম আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওয়েটারকে বিল আনতে বলে। আমরা খানিকক্ষণ চুপচাপ বসে থাকি। আমরা আমাদের কফি শেষ করছিলাম, যেটা রেস্টুরেন্টের থেকে কমপ্লিমেন্টারি, কিন্তু আমরা জানি এই পানীয়ে বিষ নেই। তাও জোয়াকিম সেটার খানিকটা নিয়ে নেয় নিজের সাথে, পরে ল্যাবে গিয়ে পরীক্ষা করার জন্যে। সেটা খেতে ভালো, তবে বিপজ্জনক কিছুই নেই, কিন্তু তবুও কিছু একটা আজব ছিল। রেস্টুরেন্ট থেকে বেরোনোর 30 মিনিট পর আমাদের আবার খিদে পেতে শুরু করে দেয়। এদিকে তখনও সেই পানীয়ের স্বাদ আমাদের মুখে লেগে, কিন্তু তবুও মনে হচ্ছিল আমরা যেন কিছুই খাইনি। আমরা সোজা আরেকটা দোকানে চলে যাই এবং কিছু খাবার অর্ডার করি। আর এই মুহূর্তে জোয়াকিম সত্যি সত্যি কিছু ভাবতে শুরু করে। পরের দিন জোয়াকিম একজন ইতালিয়ানের ছদ্মবেশ ধারণ করে। তাকে দেখে একেবারে নিশ্চিত লাগে, যেটা আমায় বিরক্ত করে, কারণ আমি কিছুই জানি না সে কি ভাবছে। এটা খুবই সহজ, আমি প্রশ্ন করতে সে বলল, মানে? গ্যারিবল্ডির অভিনব খাবার, লেফিংটনের মৃত্যু, সব কিছু বলল সে। তবে তার বেশি কিছু বিশ্লেষণ করল না। সে রহস্য বজায় রাখতে পছন্দ করে। আমরা যখন রেস্টুরেন্টে এসে পৌঁছাই, জোয়াকিম তখন চোখে চশমা পরে নেয়। তবে আমাদের দেখে গ্যারিবল্ডির প্রতিক্রিয়াটা ভারী অদ্ভুত ছিল। তাকে হঠাৎ করেই নার্ভাস লাগছে এবং মনে হচ্ছে তার শরীর রক্তশূন্য হয়ে গিয়েছে। আমি ভেবেই রেখেছিলাম আজ খালি পেটে যাচ্ছি না এখান থেকে, তাই সবচেয়ে দামি খাবারটা অর্ডার দিলাম। ডেজার্টের জন্যে 2টো জিনিস বলে রাখলাম। আমি নিজের খাবার খেতে এতটাই মত্ত ছিলাম যে লক্ষ্যই করিনি জোয়াকিম তার খাবার খাচ্ছে না, এমনকি সে ওয়েটারের দিকেও তাকাচ্ছে না। আর একবার তো সে ভুল করে তাকে গ্যারিবল্ডি বলেই ডেকে ফেলে, যেখানে 2 মানুষের মধ্যে এক ফোঁটাও মিল নেই। শুধু সে যে জিনিসটায় হাত দিল তা হলো ডিনার শেষের কফিটা। সে ধীরে ধীরে তাতে চুমুক দেয় এবং অবশেষে কথা বলে। তুমি নিজেকে নিজেই গাধা বানাচ্ছ, বলল সে। আমি খাওয়া থামিয়ে দিই। কি বলতে চাও? তোমার মনে হয় না একটা খালি প্লেটে চামচ নাড়াটা বোকার মতো কাজ? সে আমার খাবারের দিকে তাকিয়ে প্রশ্ন করে। বুঝলাম না, খালি মানে কি বলতে চাইছো? আমি নিজের প্লেটের দিকে তাকাই। সেটা এখনো ভর্তি। দাঁড়াও বলছি, বলল সে। তারপর সে আমায় জানায় আগের দিন রাতে সে নিজের পকেটে একটা মাংসের টুকরো পুড়ে নিয়ে গিয়েছিল, কিন্তু যখন সে পরে সেটা বের করতে যায় দেখে কিছুই নেই সেখানে, এমনকি কোনো দাগও লেগে নেই, যেন সেখানে কোনো খাবার ছিলই না। আমি শুরুতে তার কথায় বিশ্বাস করি না, কিন্তু যখন জোয়াকিমের চশমাটা চোখে দিয়ে সামনে হেঁটে আসা ওয়েটারের দিকে তাকাই তখন অবাক হয়ে যাই। দেখি সেই লোকটা আমার চোখের সামনে গ্যারিবল্ডির মতো দেখতে হয়ে গেল, এমনকি তার হাতে ধরা খাবারটাও উধাও হয়ে গেল নিমেষে। গ্যারিবল্ডি সেখান থেকে আমার মুখের প্রতিক্রিয়া লক্ষ্য করে এবং দৌড় লাগায় রান্নাঘরের দিকে। আমরাও পিছুনি তার। তখন আমাদের আর একটা ধাক্কা লাগে। রান্নাঘরটা একেবারে খালি, কোনো পাত্র নেই, কোনো খাবার নেই, কিচ্ছু নেই। শুধু শেলফে রাখা আছে কফি ভর্তি একটা পাত্র। বাড়ির পিছন দিকে ডাস্টবিনের আড়ালে আমরা তাকে খুঁজে পেলাম। ভয়ে লুকিয়ে রয়েছে সে। সেখানের বেসমেন্টে যেতে আসল সত্যিটা বুঝতে পারলাম। সে কোনো খুনি নয়, সে ছিল একটা জোচ্চোর, যেটা থেকে বোঝা যায় লেফিংটন কেন মারা গিয়েছিল। গ্যারিবল্ডের খাবার কখনোই সত্যি ছিল না, সেটা ছিল একটা ইলিউশন। শুনছিলেন লিওনার্ড প্রুনের লেখা কাহিনী ডিনার অ্যাট গ্যারিবল্ডি গল্প অবলম্বনে অনাহারে মৃত্যু। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন নিচে কমেন্টে। ফিরে আসছি শীঘ্রই নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।